ভ্যাজাইনা শব্দটা এখনো অনেকেই ফিসফিস। পার্ট অফ রিপ্রোডাক্টিভ হেলথ। জানুয়ারি মাস সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। ছোট্ট কিছু হলো সেটাকে যদি আমরা গোড়াতেই ঠিক শরীরের কোন অঙ্গটাকে বা কোন জায়গাটাকে বলা হচ্ছে? ইউট্রাস বা জরায়ুর যে একদম নিচের পোর্শন, প্রাইভেট হাইজিন যেটা, সেটার একটা বড় ভূমিকা আছে। ভেজাইনা থেকে ইনফেকশনটা অ্যাসেন্ডিং ইনফেকশন সেটাই। 4 থেকে 6 ঘন্টার বেশি হলেই কিন্তু আমরা কি এগিয়ে রয়েছি না পিছিয়ে রয়েছি? ব্রেস্ট ক্যান্সারের পরেই কিন্তু ওর স্থান। দূষণের প্রভাব কি সার্ভাইকাল ক্যান্সার? স্মোকিং একটা খুব ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। এইচপিভি ভাইরাস, যেটা কিনা সার্ভাইকাল ক্যান্সারের একটা পাঁচিল বা ওয়ার্টের মতো ছোট আচ্ছা। ছোট এইচপিভি ভ্যাকসিন যেটা এসে গেছে বাজারে। কারা নেবে, কোন বয়সে নেবে, কটা ডোজ নেবে? ভিনিগার বা 3 to 5% অ্যাসিটিক অ্যাসিড আচ্ছা। যদি সার্ভিক্সে অ্যাপ্লাই করা হলো। মেয়েদের শরীর নিয়ে আলোচনা আমাদের সমাজে খুবই অদ্ভুত। যে শরীর একটা নতুন জীবনের জন্ম দেয়, বয়ে নিয়ে চলে একটা গোটা পরিবার, সেই শরীর নিয়ে কথা বলতেই আমাদের সবচেয়ে বেশি লজ্জা, সবচেয়ে বেশি আড়াল, সংকোচ। ভ্যাজাইনা শব্দটা এখনো অনেকেই ফিসফিস করে উচ্চারণ করে। সার্ভিক্স কি অনেকে জানেনই না। আর এই অজ্ঞতা, এই লজ্জা, এর ফাঁক দিয়েই ঢুকে পড়ে অনেক বিভ্রান্তি, অনেক ভুল ধারণা, অনেক ভয়। দ্য ওয়ার্ল্ড আরোগ্য নতুন হেলথ টকে আজ আমি তিয়াস নির্ভয়ে কথা বলবো সেই সব বিষয় নিয়ে। কারণ জানুয়ারি মাস সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। এই নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর ধ্রুবা রয়। ওয়েলকাম ম্যাডাম। নমস্কার। এই যে সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে আমরা কথা বলবো, কিন্তু মেয়েদের রিপ্রোডাক্টিভ হেলথ যেটা, সেটা নিয়ে না, মানে আমি নিজের ক্ষেত্রে বলতে পারি ছোটবেলা থেকে কোনো জ্ঞান ছিল না। মানে অনেকের ক্ষেত্রেই হয়, সেই যখন কনসেপ্ট করার সময় যে এবার বিয়ে হয়েছে, বাচ্চা নেব, তখন আমরা জানতে পারছি আচ্ছা শরীরে এটা এটা আছে। তার আগে ওই সবটাই লাইফ সায়েন্স ক্লাসে একটু ফিস একটুখানি পড়া বুঝলাম, এত অব্দি। আপনি কি এটার সঙ্গে একমত? আপনার কাছে যেসব মেয়েরা আসেন, তো তারা কিরকম ধারণা নিয়ে আসেন? এখন একটা মিক্সড রিঅ্যাকশন। প্রথমেই বলি, একটা প্রভার্ব আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রতিকারের চাইতে প্রতিরোধটা হচ্ছে বেটার অপশন। কোনো সমস্যা ছোট্ট কিছু হলো সেটাকে যদি আমরা গোড়াতেই নষ্ট করে দিতে পারি, তাহলে এটা একটা বড় প্রবলেম, বড় সমস্যার আকার ধারণ করবে না। সেই জন্যে সেমনি আমাদের মেয়েদের হেলথের ক্ষেত্রেও যদি ছোটবেলার থেকে আমরা সচেতন হই মেয়েদের ক্ষেত্রে, তাহলে কি অনেক সমস্যাই পরবর্তী ক্ষেত্রে নাও হতে পারে। যেমন এক্সাম্পল দিচ্ছি, আজকাল আমাদের ডায়েটের জন্য, লাইফস্টাইলের জন্য ইয়াং মেয়েদের নানা রকম মেনস্ট্রুয়াল প্রবলেম হচ্ছে, পলিসিস্টিক ওভারিস হচ্ছে, এন্ডোমেট্রিওসিস হচ্ছে। সেইগুলো সম্বন্ধে গার্জিয়ানদেরও একটু সচেতন হওয়া উচিত এবং তাদের বোঝা উচিত কখন ওদেরকে ডাক্তারের পরামর্শ নেবেন বা কিছু ট্রিটমেন্ট করবেন কিনা, বা প্রোফাইল্যাকটিক কি কি ব্যবস্থা নিতে পারেন, লাইফস্টাইল চেঞ্জ করা, এগুলো ভাবতে হবে। অনেক সময় দেখা যায়, সাপোজ কোনো পেশেন্ট, তার মাথা ব্যথা, প্রচন্ড পেন হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, ডিপ্রেশনে ভুগছে, হয়তো সে সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করে যাচ্ছে, কিন্তু তার হয়তো আসল প্রবলেমটা রয়েছে ইউট্রাসে। সাপোজ ধরো এন্ডোমেট্রিওসিস রয়েছে, যেটাকে আমরা অনেক সময় বলি সিভিয়ার ফর্ম অফ প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম, হচ্ছে PMDD বা প্রি মেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার। সেক্ষেত্রে পেশেন্টরা পিরিয়ড আসার 1-2 সপ্তাহ আগের থেকে প্রচন্ড অ্যাংশাস থাকবে, রেগে যাবে, ডিপ্রেশনে ভুগবে, এগুলো হয়। একদম এই অ্যাওয়ারনেসটা ভীষণ দরকার, যাতে ওর কোনো ফিজিক্যাল সমস্যা হয়তো নেই, সেটা একটা মানসিক পার্ট অফ রিপ্রোডাক্টিভ হেলথ। কাজেই অবশ্যই ছোটবেলার থেকেই আমাদের সচেতন হতে হবে। এছাড়া যেটা ভ্যাকসিনেশন, বিভিন্ন ভ্যাকসিনেশন প্রোগ্রাম গুলো বাচ্চাদের কমপ্লিট করতে হবে, যাতে ভবিষ্যতে ওরা নানা রকম রোগ থেকে না সাফার করে। এই আজকে যে আলোচনা সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস, সার্ভিক্স এটা ঠিক শরীরের কোন অঙ্গটাকে বা কোন জায়গাটাকে বলা হচ্ছে, যদি একটু বুঝিয়ে বলেন। জরায়ুটা তল পেটের মাঝখানটায় থাকে, তার ঠিক মুখটা এভাবে প্রজেক্টেড থাকে ইনসাইড দ্য ভেজাইনা, জাস্ট এইটুকু একটা গোল স্ট্রাকচার। মানে ইউট্রাস বা জরায়ুর যে একদম নিচের পোর্শনটা, যেটা ভেজাইনায় প্রজেক্টেড থাকে, সেটাই হচ্ছে একটা সার্ভিক্স। জরায়ুর মুখ বা প্রবেশদ্বার, সেটা একটা ছোট্ট গোল মতো একটা সুন্দর স্ট্রাকচার হয়। সেটাকে আমরা কিন্তু যখন এক্সামিন করি, গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন, আমরা বলি পার্ট স্পেকুলাম এক্সামিনেশন, সেটা রুটিনলি
মোটামুটি সবাই করে থাকেন। মূলত ম্যারিড মেয়েদের ক্ষেত্রে স্পেকুলাম এক্সামিনেশন করা যায়, আনম্যারিড বা ভার্জিনদের ক্ষেত্রে এটা সম্ভব হয় না। সার্ভিক্সটা আমরা ইজিলি দেখতে পাই, সার্ভিক্সে কোনো ক্ষত আছে কিনা, আলসার আছে কিনা, কোনো রকম সমস্যা আছে কিনা, সার্ভাইকাল হাইপারট্রফি হয়ে গেছে কিনা, অনেক ইরোশন, একট্রোপিয়ন, অনেক কিছু হয় যেগুলো আমরা ইজিলি চোখে দেখতে পাই একদম একটা সিম্পল স্পেকুলাম এক্সামিনেশনের সাহায্যে। ঠিক। এই সার্ভিক্সটা যেই অঙ্গটার কথা বলছেন সেইখানে, তাহলে সেখানে যেটা আমাদের হাইজিন, প্রাইভেট হাইজিন যেটা, সেটার একটা বড় ভূমিকা আছে বলে মনে হয়। তো এই যত্নটা বা প্রাইভেট হাইজিনটা, সেটা ইনারওয়্যার চেঞ্জ করা হোক বা আমাদের পিরিয়ড কালীন যে প্যাড বা ট্যাম্পন যেটা ইউজ করেন, সেইটার ভূমিকা কতটা সার্ভিক্সকে ভালো রাখতে? সার্ভিক্স বা যে কোনো আমাদের বডির প্রত্যেকটি অংশের সাথে একে অপরের সাথে জড়িত। যেমন আমরা ওরাল হাইজিন মেনটেন করলে কিন্তু আমরা শুধু ওরাল হেলথটা ঠিক থাকছে তা নয়, আমাদের পুরো জিআই ট্র্যাক্ট ভালো থাকছে, আমাদের ডেন্টাল ইনফেকশন থেকে অনেক রোগ, ইভেন কি ওরাল ইনফেকশন থেকে এন্ডোকার্ডাইটিস, হার্টে পর্যন্ত ইনফেকশন হতে পারে। কাজেই আমাদের প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে জড়িত আছে। তেমনি সার্ভিক্সের যে হাইজিনটা কিন্তু ইনডিরেক্টলি আমাদের যে পার্সোনাল হাইজিন বা প্রাইভেট পার্টের হাইজিন তার সাথে জড়িত। না হলে কি হয়, সার্ভিক্সটা না ওপেন টু এক্সটেরিয়র, মানে বাইরের ওয়ার্ল্ডের সাথে, মানে ভেজাইনা থেকে ইনফেকশনটা অ্যাসেন্ডিং ইনফেকশন, সেই অ্যাসেন্ডিং ইনফেকশন সার্ভিক্স হয়ে কিন্তু ইউট্রাস হয়ে পেটের ভেতর চলে যেতে পারে। কাজেই লোকাল হাইজিন মেনটেন করাটা অত্যন্ত জরুরি টু প্রিভেন্ট অল সর্টস অফ ইনফেকশন। শুধু অ্যাসেন্ডিং ইনফেকশন হয় তা নয়, ইউট্রাসে অন্যান্য ভাবেও হতে পারে, যেমন ব্লাড দিয়ে হতে পারে, আদার্স, বাট এই যে অ্যাসেন্ডিং ইনফেকশন এটা কিন্তু ভীষণ কম। এই পার্সোনাল হাইজিন নিয়ে একটা ছোট গাইডেন্স দেবেন, কারণ বাজারে প্রচুর প্রোডাক্টও পাওয়া যায় যে পার্সোনাল হাইজিন সংক্রান্ত। এত প্রোডাক্ট বা দামি জিনিস কি সত্যিই লাগে? সেটা কোনো দরকার নেই। সিম্পলি লোকাল হাইজিন মেনটেন করো, সেটা ক্লিন করো ডেইলি। খুব যে ঘষে রোগড়ে আমরা যে চান করি, চানটা করি কেন, আমাদের প্রত্যেক দিনের যে আমাদের সেল ডিভিশন হচ্ছে, ডেড সেল, ব্যাকটেরিয়া, ভাইরাস গুলোকে পরিষ্কার করার জন্য। এই ক্ষেত্রেও বলা ভালো, অতিরিক্ত স্ক্রাবিং করাটাও কিন্তু ভালো না, তাতে কিন্তু আবার আমাদের যে নর্মাল সেল বা ভালো ব্যাকটেরিয়া গুলো নষ্ট হয়ে যেতে পারে। তেমনি নানা ধরনের কেমিক্যাল ইউজ করলে ভেজাইনাতে, ভালভাতে, সেগুলোর একটা ব্যাড ইফেক্ট আছে। সেটা ভেজাইনাতে যে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে, ল্যাক্টোব্যাসিলাস, সেটা কিন্তু ভেজাইনাল পিএইচটা অ্যাসিডিক হলেই ওরা থাকে, না হলে ওগুলো নষ্ট হয়ে যায়। পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আমরা যে সিম্পল বডি ওয়াশ বা জল ইউজ করি সেটা করলেই চলবে। তারপর ওই জায়গার ময়েশ্চারাইজেশনটা মেনটেন করতে হবে। সুতির আন্ডার গার্মেন্টস পরলে ভালো হয়, লুজ ড্রেস বাড়িতে পরলে ভালো হয়, পিরিয়ডের সময় ফ্রিকুয়েন্টলি প্যাডটা চেঞ্জ করলে ভালো হয়, এবং স্কুলে তার ডিসপোজালের ব্যবস্থা থাকতে হবে, সেটা একটা জরুরি অনেক সময় কি হয়, মেয়েরা চেঞ্জ করতে পারবে না বলে সেটা রেখে দেয়, 4 থেকে 6 ঘন্টার বেশি হলেই কিন্তু সেখানে একটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। কাজে এইগুলো পার্সোনাল হাইজিনটা মেনটেন করাটা অত্যন্ত জরুরি টু প্রিভেন্ট ইনফেকশন। ম্যাডাম, মেনস্ট্রুয়াল কাপ এখন খুব পিরিয়ডের সময় মেনস্ট্রুয়াল কাপ জিনিসটা এখন অনেক মেয়েরা ইউজ করছেন, অনেক সুবিধা আছে। তো একটা সম্ভবত ভুল ধারণায় যে এই সার্ভাইকাল ক্যান্সার বা সার্ভাইকাল ইনফেকশনের সঙ্গে মেনস্ট্রুয়াল কাপের সম্পর্ক রয়েছে, এটা নিয়ে কিছু বলতে পারেন? মেনস্ট্রুয়াল কাপ ইউজ করাই যেতে পারে, অনেক সময় হাইমানাল টিয়ার হতে পারে, ইনজুরি হতে পারে, আর যে কোনো জায়গায় কোনো ইনজুরি হলে সেই জায়গায় কিন্তু নানা ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাসের ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা প্রবল ভাবে বেড়ে যায়। সেই দিক থেকে দেখতে গেলে ইনডিরেক্টলি একটা চান্স রয়েছে। এই যে সার্ভাইকাল ক্যান্সার, যেটা নিয়ে আজকের মূল আলোচনা, আমাদের ভারতবর্ষ এবং তাতে আমাদের বাংলা, সেই ছবিটা ঠিক কিরকম? আমরা কি এগিয়ে রয়েছি না পিছিয়ে রয়েছি? সার্ভাইকাল ক্যান্সার ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু অনেক কমে গেছে বাই স্ক্রিনিং এবং ভ্যাকসিনেশন, কিন্তু আমাদের দেশে এখনো কিন্তু সার্ভাইকাল ক্যান্সার একটা সাংঘাতিক বড় সমস্যা। ইনফ্যাক্ট ব্রেস্ট ক্যান্সারের পরেই কিন্তু ওর স্থান সার্ভাইকাল ক্যান্সার। প্রতি বছর লক্ষ লক্ষ মহিলারা এফেক্টেড হচ্ছে। সার্ভাইকাল ক্যান্সারটা এখনো ভীষণ কমন আমাদের দেশে, কিন্তু এটা মূলত ডেভেলপিং কান্ট্রিতে, যেখানে পুয়ার সোশিও ইকোনমিক কন্ডিশন, পুয়ার হাইজিন, আর ওয়েস্ট ডিসপোজালের ভালো ব্যবস্থা নেই, স্যানিটেশন নেই, তোমার ওয়াশরুম, টয়লেটের ভালো বন্দোবস্ত নেই, সেসব জায়গায় কিন্তু এই সার্ভাইকাল ক্যান্সার ইনসিডেন্সটা অনেক বেশি। আচ্ছা, এই যে চারদিকে এখন ভয়ানক পলিউশন, এটা আমাদের এখন আলোচনার একেবারে শীর্ষে সবসময় থাকে।
এবং আমরা আস্তে আস্তে জানতে শুরু করেছি পলিউশনের কারণে প্রচুর শরীরে অসুবিধা হয়, ক্যান্সার হয়। লাংস ক্যান্সার তো খুব কমন, যে আমরা দূষণে যেই ধোঁয়া ধুলো নিচ্ছি তা থেকে হচ্ছে। এই দূষণের প্রভাব কি সার্ভাইকাল ক্যান্সারও পড়ছে? অবশ্যই পড়ছে। জলে স্থলে অন্তরিক্ষে এখন পলিউশন, সর্বত্র পলিউশন। ইভেন কি স্মোকিং, যারা মেয়েরা স্মোকিং করছে, স্মোকাররা কিন্তু সাংঘাতিক ভাবে সার্ভাইকাল ক্যান্সারে এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। কেননা এই যে স্মোকটা গিয়ে ডিরেক্টলি জেনেটিক চেঞ্জ করে দেয়, সার্ভিক্সের যে ও। সেলটাও না ডিভিশন হয় খুব আমরা rapidly। ভাবি যে শুধু লাংসে ক্ষতি হচ্ছে। না না, একদম না। স্মোকিং একটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর সার্ভাইকাল Okay. ক্যান্সার। কেন কি স্মোকিং যারা করে ওদের শরীরে ইস্ট্রোজেনটা কমে, অদ্ভুত ভাবে তাদের ক্ষেত্রে অনেক সময় কিছু কিছু ক্যান্সারের ইনসিডেন্স কমে যায়, বাট সার্ভাইকাল ক্যান্সারের ইনসিডেন্সটা অনেক বেড়ে যায়। এছাড়া তো ইনফেকশন, নানা ধরনের ইনফেকশন হতে পারে, সেই পুকুরের জলই হোক, তা মিউটাজেন বা কার্সিনোজেন ইন দা এনভায়রনমেন্ট, সেগুলোও করতে পারে নানা ধরনের চেঞ্জ, সেটা অবশ্যই একটা এফেক্ট রয়েছে। এইচপিভি ভাইরাস, যেটা কিনা সার্ভাইকাল ক্যান্সারের একটা বা সবচেয়ে বড় ভিলেন আর কি, এটার কথা আমরা আজকাল শুনছি। এই ভাইরাসটা ঠিক কি এবং এটা কিভাবে ক্ষতিটা করে, এটা যদি একটু বুঝিয়ে বলো। আজকাল হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারছি, কেননা এইচপিভি ভ্যাকসিন যেটা এসে গেছে বাজারে, সেটার জন্য বেসিক্যালি এটা অনেক আর অন্য অনেক ভাইরাসের মতোই এটা একটা ভাইরাস। এটা আমাদের শরীরে বিভিন্ন অংশের ক্ষতি করতে পারে এবং এটা কিন্তু ছোঁয়াচে, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট থেকে কিন্তু রোগটা ছড়াতে পারে। যেমন ধরো কোনো মহিলা, তার যদি ভেজাইনাল ইনফেকশন থাকে, হ্যাঁ, এইচপিভি ইনফেকশন থাকে, তার যদি নর্মাল ডেলিভারি হয়, সেই বাচ্চা কিন্তু সিভিয়ার রেসপিরেটরি ইনফেকশন হতে পারে। সামটাইমস ইট মে বি লেদার, বোঝা যাচ্ছে না, সিভিয়ার ইনফেকশন, চেস্ট ইনফেকশন বাচ্চার, সেটা হয়তো সে অ্যাকোয়ার করেছে ফ্রম দা বার্থ প্যাসেজ। ঠিক আছে। তারপর হচ্ছে এইচপিভি ভাইরাস শরীরের মূলত স্কিনে এফেক্ট করতে পারে, স্কিনে ছোট ছোট আঁচিলের মতো হতে পারে। এছাড়া ওরোফ্যারিংস, মুখে ফ্যারিংসে হতে পারে, ওরোফ্যারিংসে হতে পারে, এনাল রিজিয়নে হতে পারে, ভালভা, ভেজাইনা, সার্ভিক্স, মানে যেখানে যেখানে স্কিন কন্ট্যাক্ট হতে পারে সেখানেই এইচপিভি ইনফেকশনের সম্ভাবনা থাকে। মূলত যেটা বিনাইন বলি আমরা, সেটা হচ্ছে আঁচিল বা ওয়ার্টের মতো ছোট ছোট, এটাকে বলা হয় ওয়ার্ট। আর মানে যেটা আমরা মুখে বা ঘাড়ে বা গলায় দেখি, সেটার কারণও ওই ভাইরাস। আঁচিল বলতে ঠিক আঁচিল নয়, এটা একটু ঝুলে থাকবে চামড়া থেকে, সেটা এটা বসে থাকে না, ইউজুয়ালি এটা একটা বুঝতে পেরেছি, একটা এক্সটেনশনের মতো তৈরি, এক্সটেনশন হয়। পেরিনিয়ামে হতে পারে, অ্যানাসে হতে পারে, পেরিয়ানাল রিজিয়নে হতে পারে, আমরা পাই, মাঝে মাঝেই পাই। তবে ইউজুয়ালি এই যে ওয়ার্ট বা আঁচিলের মতো যে ক্ষতটা স্কিনে, সেইটা যেই স্ট্রেনটা করে, এইচপিভি ভাইরাসের প্রায় 150 থেকে 200টা স্ট্রেন আছে, তার মধ্যে 4-5টা স্ট্রেন খারাপ, যারা নাকি ক্যান্সার করার সম্ভাবনা থাকে। অতএব কি হচ্ছে, একটা ইনফেকশন হলো, ইনফেকশনটা যদি পারসিস্ট করে, এটা যদি আমাদের বডি ইমিউন সিস্টেমটা ধুয়ে না দেয়, ইমিউন সিস্টেম হোক, হাইজিন হোক, এই ইনফেকশনটা যদি চলে না যায়, তাহলে কি করে, তার কিছু প্রোটিন বের করে, E6, E7, সেটা আমাদের শরীরের কোষের যে একদম ডিএনএ জিন, তাতে ঢুকে যায়, তার জিনের এফেক্টটাকেই চেঞ্জ করে দেয়। যে জিনগুলো আমাদের কিছু টিউমার সাপ্রেসার জিন থাকে, প্রোটো অঙ্কোজিন থাকে, তাদের চেঞ্জ করে দিচ্ছে, তাতে আনকন্ট্রোল সেল গ্রোথ হয়ে ফিউচারে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকছে। তবে এটা অবশ্যই জানা বাঞ্ছনীয়, সকলের হচ্ছে, কারো সম্ভাবনা থাকছে, সম্ভাবনা থাকছে। এই এইচপিভি ভ্যাকসিন এখন চলে এসেছে এবং তাই নিয়ে আলোচনা, কিন্তু বিভ্রান্তিও রয়েছে, কারা নেবে, কোন বয়সে নেবে, কটা ডোজ নেবে, বিয়ের পরে নিলে কোনো কাজ হবে না, এই কথাগুলো কি সত্যি? যদি ভ্যাকসিনের একটা গাইডলাইন আমাদের দিয়ে দেন। এই ভ্যাকসিনটা যদি সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়ার আগে দেওয়া যায়, তাহলে এটা বেশি কার্যকরী হয়। তাই জন্য আজকাল বলা হচ্ছে 9 বছর বয়সে এই ভ্যাকসিনটা দেওয়া যায়। যদি 9 বছরে কাউকে দেওয়া হয়, তাহলে একটা সিঙ্গেল ডোজ ইজ এনাফ। কিন্তু 12 থেকে 14 বছর অবধি দিলে 2টো, 1টা থেকে 3টে ডোজের মধ্যে ভ্যারি করে।
14 বছর অবধি দেয়া যায়। এরপরেও 14 থেকে 26-এও আরেকটা প্রোটোকল এসছে, সেখানে 3টে ভ্যাকসিন, 0 মানে ফার্স্ট ডোজ, তার 1 থেকে 2 মাস বাদে সেকেন্ড ডোজ, থার্ড ডোজ 6 মান্থস পরে, 6 মাস পরে। এটা মূলত যারা একটু বেশি বয়সে নিচ্ছে তাদের জন্য। এবার মূল কারণটা ইয়াং ছেলে, এবং এটা বলে রাখি, ছেলেদের কিন্তু পেনাইল ক্যান্সার, অ্যানাস রিজিয়নের ক্যান্সার এবং ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার প্রিভেন্ট Okay. করে, কাজেই ছেলেদেরও দেয়া দরকার আছে এই আচ্ছা, ভ্যাকসিনটা। আচ্ছা। তেমনি মেয়েদের যেমন ওরোফ্যারিংস প্লাস ভালভা, ভেজাইনা, সার্ভিক্স, এই সমস্ত ক্যান্সার প্রিভেন্ট করে, ওয়ার্টের প্রিভেন্ট করে। ভ্যাকসিন দুটো স্ট্রেন আছে, একটা আছে কোয়াড্রিভ্যালেন্ট, মানে 4টে স্ট্রেনের এগেনস্টে, হুম। সেটা যে সবচাইতে খারাপ, মোস্ট ভিরুলেন্ট স্ট্রেন 16, 18 এগুলোর এগেনস্টে। আচ্ছা। তার মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে। তো ভ্যাকসিনটা দিলে কি হচ্ছে, আমাদের শরীরে কিছু অ্যান্টিবডি তৈরি হলো, মেমোরি সেল তৈরি হলো। এবার যখন ভবিষ্যতে কোনো ইনফেকশন হবে, তাহলে সেই সময় সেই মেমোরি সেলগুলো গিয়ে অ্যাটাক করবে, সেই ইনফেকশনটাকে আর এগোতে দেবে না, বাড়তে দেবে না, কোনো জেনেটিক চেঞ্জ করতে দেবে না। কিন্তু কারোর যদি অলরেডি ইনফেকশন হয়, তার ক্ষেত্রে মানে সেক্সুয়ালি অ্যাক্টিভ, তার ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনটা হয়তো অতটা কার্যকরী না হলেও, সাপোজ ধরো ওর ইনফেকশনটা হয়েছিল স্ট্রেন 31 দিয়ে, কিন্তু তখনও কিন্তু ভ্যাকসিনটা কাজ করবে, কেননা ওতে 16, 18 স্ট্রেনের এগেনস্টে আছে। অতএব মানে ঝুঁকি কমাবে। ঝুঁকিটা কমাবে, রাইট। 45 ইয়ার্স অব্দিও কোনো কোনো দেশে দেয়া হয়, তবে তারপরে আর দিয়ে খুব একটা কাজ হবে না, কেননা এইচপিভি ভাইরাসের সিমটমস ধীরে ধীরে খুব স্লোলি প্রোগ্রেস করে, আচ্ছা। এটা ক্যান্সারের দিকে Okay. যেতে। সেই জন্য এটা আর্লি এজে যত নেবে তাহলে ততটাই ভালো, ততটাই আমাদের ইমিউন সিস্টেম স্ট্রং হবে তার এগেনস্টে ফাইট করার একদম জন্য। একদম। প্রিভেনশনের একটা বড় পার্ট ভ্যাকসিনেশন, যেটা জানলাম, যেটা এবং বয়স নিয়ে একটা ভুল ধারণা যে খুব ছোট বয়সেই নিয়ে নিতে হবে, তা কিন্তু নয়, সুযোগ পরেও রয়েছে। এই ভ্যাকসিনেশন ছাড়াও প্রতিরোধের আরেকটা উপায় হচ্ছে স্ক্রিনিং। স্ক্রিনিংটা নিয়ে প্যাপস্মিয়ারটা আমরা জানি, ওটা ছাড়া অন্য কোনো স্ক্রিনিং আছে কিনা? একজন সুস্থ স্বাভাবিক মহিলার কতদিন ছাড়া ছাড়া কি কি করানো উচিত? সুস্থ স্বাভাবিক মহিলা, কিন্তু তার যদি কিছু হাই রিস্ক ফ্যাক্টর থাকে, ধরো আগেই বলেছিলাম হাই রিস্ক ফ্যাক্টর মধ্যে স্মোকিং আছে, পুয়ার হাইজিন আছে, মাল্টিপল চাইল্ড, আর্লি ম্যারেজ, হ্যাঁ, আচ্ছা। প্রস্টিটিউটদের হওয়ার সম্ভাবনা Okay. থাকে, রিপিটেড চাইল্ড বার্থ, হ্যাঁ, তো সেইগুলোর ক্ষেত্রে যে হাই রিস্ক কম্পোনেন্ট গুলো থাকে তাদের কিন্তু একটু ফ্রিকুয়েন্টলি চেক করা দরকার। আবার অনেকে, ধরো আমার যেমন গাইনোকোলজিক্যাল পেশেন্ট এলে বা প্রত্যেক জনই করে থাকেন, আমরা একটা রুটিনলি সার্ভিক্সটা ইন্সপেক্ট করে নিই স্পেকুলামের সাহায্যে, তাতে সেটাকে বলা হয় ভিজুয়াল ইন্সপেকশন। তারপরে আরো একটু বেরোলে, ধরো রুরাল এরিয়ায় প্যাপস্মিয়ার করা অতটা সম্ভব হবে না, অত এই টেস্ট করারও একটা কস্ট আছে, সেটা সম্ভব না হলে সিম্পলি ভিনিগার বা 3 to 5% অ্যাসিটিক অ্যাসিড যদি সার্ভিক্সে অ্যাপ্লাই করা হলো, সার্ভিক্সটা যেহেতু আমরা দেখতে পাই স্পেকুলাম অ্যাপ্লাই করে করে, যেই সেলগুলো ডাউটফুল, সন্দেহজনক, সেই সেলগুলো মানে সেই এরিয়াগুলো হোয়াইট হয়ে যাবে। আচ্ছা। এটাকে বলে ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড, VIA যেটা। VIA, ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড। মানে আমরা বলি অ্যাসিটো হোয়াইট, হ্যাঁ, অ্যাসিটো হোয়াইট যে এরিয়াগুলো সেইগুলো হচ্ছে ডিফেক্টিভ। কারোর যদি এটা থাকে তাকে ফ্রিকুয়েন্টলি করতে হবে, প্যাপস্মিয়ার করতে হবে, এইচপিভি ডিএনএ টেস্ট করতে হবে। এইচপিভি ডিএনএ টেস্টটা একটু কস্টলি, কারো কারো ক্ষেত্রে এইচপিভি ডিএনএ প্লাস প্যাপস্মিয়ার দুটো আচ্ছা। একসাথে করা যায়। Okay. আর এইচপিভি ডিএনএ এবার পজিটিভ এলো, তাহলে কি করতে হবে, সেখানে জেনোটাইপটা, জিনের টাইপটা দেখতে হবে, এটা কোন ভ্যারাইটিটা, 16, 18, তাহলে এটা হাই রিস্ক। হ্যাঁ, হাই রিস্ক কোন স্ট্রেনটা এফেক্ট করেছে, এইচপিভি ডিএনএ পজিটিভ। তো এইচপিভি ডিএনএ পজিটিভ মানেই তার ক্যান্সার হবে তা কিন্তু নয়, সে উইথ টাইম সে ডিএনএ বা এইচপিভি ইনফেকশনটা কিন্তু সেরে যাবে, কিন্তু কারো সারলো কিনা সেটা তাকে ফলো আপে রাখতে হবে। যদি কারোর এইচপিভি ডিএনএ টেস্ট পজিটিভ হয়, আর যদি কারোর প্যাপস্মিয়ারে কিছু অ্যাবনর্মাল সেল পাচ্ছি, সেই ক্ষেত্রে তাকে আমাদের কেয়ারফুল হতে হবে। অ্যাসিটো হোয়াইট যে বললাম, অ্যাসিটিক অ্যাসিড, সেইগুলোর ক্ষেত্রে আমরা কল্পোস্কোপি আরেক স্টেপ ওপরে করা হয়, সেলগুলোকে মাইক্রোস্কোপিক্যালি দেখা হয়, কল্পোস্কোপ দিয়ে দেখে যে সত্যি এগুলো ক্যান্সার হয়েছে কিনা। মোটামুটি কি বছরে একবার করে সকলের করানো উচিত?
প্যাপ স্মিয়ারটা সেটা ডিপেন্ড করবে, সকলের করতে হবে না, যারা লো রিস্ক তাদের করতে হবে না, ধরো একবার করলো তারপর 3 4 5 বছর বাদে করলেও হবে। বা যদি ভিজুয়ালি আমি দেখছি তার কোনো সার্ভিক্সে কোনো অ্যাবনর্মালিটি নেই, সেক্ষেত্রে অত ফ্রিকোয়েন্টলি না করলেও হবে। কিন্তু যাদের আমরা অনেক রকম পাওয়া যায়, রেজাল্ট পাওয়া যায়, অ্যাবনর্মাল সেল পাওয়া যায়, সেসব ক্ষেত্রে কিন্তু ফ্রিকোয়েন্টলি করতে হবে টেস্টটা। ডিপেন্ড করবে সম্পূর্ণটাই ওর হাই রিস্ক ক্যাটাগরিতে পড়ছে না লো রিস্ক ক্যাটাগরি। ঠিক। এই যে আপনি ভ্যাকসিন স্ক্রিনিং এর কথাগুলো বললেন, তার মানে এই ক্যান্সারটা কিন্তু প্রায় পুরোটাই প্রিভেন্টেবল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সার্ভিক্যাল ক্যান্সারের যে মৃত্যুগুলো এদেশে হয় বা আপনি হয়তো দেখে থাকেন, বেশিরভাগটা হয় যে দেরি করে এসেছি, প্রাইমারিলি ধরতে পারা যায়নি। এই যে লজ্জা, ভয়, অজ্ঞতা এবং আমার ভ্যাজাইনাল এরিয়াতে কোনো সমস্যা হচ্ছে সেটা আমি বলবো, এটা নিয়ে জানি একটা সংকোচ। আমাদের মা মাসিদের কথা তো ছেড়েই দিলাম, তারা তো কোনোদিনই মুখ খোলেননি। তো এইটাতে তো সোশ্যালি একটা খুব বড় ভূমিকা থাকে পরিবারের বা পার্টনারের, সাংঘাতিক। সেটা যদি একটু বুঝিয়ে বলেন। সাংঘাতিক একটা রোল তো আছেই, কিন্তু তাকেও একটু মুখ খুলতে হবে, তার যে প্রবলেম গুলো হচ্ছে। হ্যাঁ, ধরো কারোর একটু দুর্গন্ধযুক্ত স্রাব হচ্ছে, ইররেগুলার ব্লিডিং হচ্ছে, পোস্ট কয়টাল ব্লিডিং হচ্ছে, সেই সময় ওদের সতর্ক হতে হবে। সবচাইতে কমন যেটা হোয়াইট ডিসচার্জ, যেটাতে একটা স্মেল থাকবে বাজে, সেটা হয়ে থাকে, ইররেগুলার ব্লিডিং, এগুলো হলে অন্তত একবার ডাক্তার দেখানো, একটা প্যাপ স্মিয়ার করা, যদি সার্ভিক্সে কিছু ডাউটফুল লাগে সেগুলো করাটা অত্যন্ত জরুরি। আমি তোমাকে আগেও বোধহয় গল্পটা বলেছি, মানে 2জন মহিলা পরপর পেলাম, সে একজন এসছে আমাকে ব্যাক পেনের ট্রিটমেন্ট করাতে। যেহেতু আমি রুটিনলি সার্ভিক্সটা দেখি, আমি দেখলাম তার এক্সটেন্সিভ সিএ সার্ভিক্স স্টেজ 4 হয়ে গেছে, মানে সেটা মেটাস্টাসিস হয়ে বোনসে চলে গেছে। তখন সে এসছে ব্যাক পেন। ব্যাক পেনটা বলাতে কোনো অসুবিধে নেই, যেটা ঠিক বললে, কিন্তু তার তো প্রথমে ওইসব স্টেজ গুলো হয়েছে, তার সাদা স্রাব, ব্লিডিং, ওইগুলো পেরিয়ে এইভাবে এসছে। আরেকজন এসছে ইউরিনে ইনফেকশন, সে মানে অ্যান্টিবায়োটিকের পর অ্যান্টিবায়োটিক খেয়েই যাচ্ছে। পরে ওই রুটিন এক্সামিনেশনে গিয়ে দেখলাম ক্যান্সার সার্ভিক্সটা এত বেশি স্প্রেড করেছে, করে সে ব্লাডারে পর্যন্ত ফুটো করে দিয়েছে, করে সেই ইউরিনটা ভেজাইনা দিয়ে বেরোচ্ছে। কাজে এই সচেতনতাটা অধিকাংশ লোকের মধ্যে, এবং এইসব ক্যান্সার হসপিটাল গুলোতে তো হাজার হাজার ক্যান্সার সার্ভিক্সটা টোটালি প্রিভেন্টেবল, কেননা ও অনেক আগেই জানান দেয় যে আমি আসছি, সেই মুহূর্তে চিকিৎসাটা করে দিলে কিন্তু ফুললি একদম লাইফ স্পেন করতে পারে। ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে যেমন বোঝা যায় না, হঠাৎ করে একটা হয়, ইনডাইজেশন হলো, এই হলো, সেই ক্ষেত্রে অনেকটা আল্ট্রাসাউন্ড করলে টরলে বোঝা যায়। বাট সার্ভাইকাল ক্যান্সার কিন্তু অনেক আগে, ইভেন ক্যান্সার হওয়ার আগে প্রি ক্যান্সারাস লিশন, আমরা বলি CIN, সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লেসিয়া, এইগুলো অনেক সময় সেরে যায়। CIN 1 2 এগুলো অনেক সময় কিন্তু ছোট কনজারভেটিভ সার্জারি করলেও সেরে যায়, ওই জায়গাটাকে কোনাইজেশন, ওইটুকু পোর্শন, যে সব এক্সটেন্সিভ সার্জারি করতে হবে তা নয়। এবং আর্লি স্টেজেও সার্জারি করে ভালো হয়, লেট স্টেজে কেমোথেরাপি, রেডিওথেরাপি আছে। আজকাল সার্ভাইকাল ক্যান্সারে মারা যাওয়াটা উচিতই না, সেটাই একটা অ্যাওয়ারনেস। তাহলে আমাদের প্রিভেনশন হচ্ছে প্রথম ভ্যাকসিনেশন, তারপরে সার্ভাইকাল স্ক্রিনিং বাই প্যাপ স্মিয়ার, কেউ এফোর্ড করতে পারলে HPV DNA টেস্ট, এছাড়া VIA ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড, বা এমনি আমরা যা রুটিন গাইনোকোলজিস্টরা আমরা সার্ভিক্সটা দেখা উচিত, কেননা এটা দেখা যায় চোখে। তো অনেক সময় পেশেন্টদের এটাও একটা প্রবলেম, আমি হয়তো বললাম সার্ভিক্সে আলসার আছে, সে বলবে আল্ট্রাসাউন্ড তো বলছে কিছু নেই। আচ্ছা, তো এটা বুঝতে হবে সার্ভিক্স আল্ট্রাসাউন্ডে অত ভালো আসবে না যদি না ওটা বিশাল বড় কিছু আকার ধারণ করে। আলসার কখনো আল্ট্রাসাউন্ডে ধরা পড়বে না, কাজেই এই ব্যাপারে খুব সতর্ক হতে হবে। সার্ভাইকাল ক্যান্সারের মৃত্যু একেবারেই বাঞ্ছনীয় নয়, এটা খুব সহজেই নিরাময় করা সম্ভব বাই ভ্যাকসিন বা আর্লি ট্রিটমেন্ট। সার্ভাইকাল ক্যান্সার রুখতে স্ক্রিনিং হোক বা ট্রিটমেন্ট, সবটা যতটা জরুরি, তার থেকে সবার আগে যেটা জরুরি, লজ্জা ভেঙে, অজ্ঞতা ভেঙে ডাক্তারবাবুর কাছে পৌঁছানো। সার্ভিক্স হোক, ভ্যাজাইনা হোক, ইউটেরাস হোক বা ওভারি হোক, শরীরের আর 5টা অঙ্গ প্রত্যঙ্গের মতোই কিন্তু এই সিস্টেমটাও কাজ করে। এই নিয়ে আলাদা করে কোনো লজ্জা আড়াল কোনো দরকার নেই। সার্ভাইকাল ক্যান্সার সেই ক্যান্সারগুলোর মধ্যে একটা যা খুব সহজেই প্রিভেন্ট করা যায়।
টিকা আছে, স্ক্রিনিং আছে, সময় আছে। এরপর দরকার শুধু নিজের শরীরকে চেনা এবং সেই বোঝাপড়ার সঙ্গে ডাক্তারবাবুর কাছে পৌঁছানো। এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে মতামত জানান, অবশ্যই শেয়ার করুন। ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।